ॐ जवाकुसुम शङ्काशं कश्यपयं महादुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतस्मिं दिवाकरं दिव्यशङ्कोतशरवां क्षीरदारुणवसन्तभं नमामि सुशिनं भक्ताशम्भरमुकुटभूषणं ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জসমপ্রভম কুমরং শক্তিহস্तं চ লোহিতাঙ্গনামহম প্রিয়াঙ্গুকলিকাশমাম রূপেণ পতিম বুধম সৌম্যং সর্বগুণোপেতম নমামি শশিনসুতম দেবতানাম ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং ত্রিলোকশং তম নমামি বৃহস্পতিম হিমকুন্দ বিনালভম দত্তনাম পরম গুরুম সর্বশস্ত্র প্রবক্তারাম ভার্গবং প্রণম্যহম নীলাঞ্জন চয় প্রখম রবিষ্ণু মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তাশনিশ্চরম অর্ধকায়াং মহাঘোরং চন্দ্রাদিত্যমোদকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণাম্যহম পলালোধুম সংকাশ্যং তারাগ্রহ বিমোদকম রুদ্রং রুদ্রোত্তকং ক্রোং তং কেতুং প্রণাম্যহম। দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 36। তো আজকের বিষয় হচ্ছে দ্বাদশ ভাবের গ্রহের কারকতা। এই কারকতা থেকেই কিন্তু আমরা শিখব যে আমরা প্রকৃতপক্ষে বিচার করা, এবং সেই বিচার করতে গিয়ে আমরা একই দিনে কিন্তু শিখব যে আমরা দৈনিক রাশিফল, মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল আমরা কেমনে বের করব। তার সঙ্গে হাতের গুরুত্ব কি, আপনার একটি হাতের ছবিও কিন্তু দেখতে পাচ্ছেন যে অঙ্কিত আছে। তো তার জন্য আমাদের আগে একটি ছক তৈরি করতে হবে। এমনকি হোরা বিদ্যা, যেটা অহোরাত্র যেটি বিচার করা হয়, সেই হোরা বিদ্যাও কিন্তু আমরা এখান থেকে শিখে নেব। তো সেক্ষেত্রে আমরা কি আজকের প্ল্যানেট নিব, নাকি একটি প্ল্যানেট তৈরি করব বলেন? তা আজকেরটা নিয়ে আমরা। তাহলে আজকেরটা হলে চন্দ্র কোথায় আছে বলেন? স্যার চন্দ্র সিংহে। সিংহের ডিগ্রিটা একটু বলেন। হচ্ছে স্যার 19 ডিগ্রি। শনির সঙ্গে রবি বুধ। হ্যাঁ স্যার। স্যার চন্দ্রের ডিগ্রি 18 হবে স্যার। 18 19 কাছাকাছি। এই হচ্ছে প্ল্যানেট। লগ্ন এখন কোথায়? স্যার লগ্ন আছে মিনি। এখন মিনি। হ্যাঁ স্যার। ও, ঠিক আছে, তো এখান দিয়ে আবার 8টা 32 ঠিকই তো আছে স্যার। রাত 8টা 32-এ চলে যায়নি তো? আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন। ও, মিনি তো। ওরে বাবা। আচ্ছা, দেখো, আমাদের টপিকস রয়েছে হচ্ছে দ্বাদশ ভাবের গ্রহের কারকতা। এটা কিন্তু আমরা আগেই জানি সর্বপ্রথম যে কোন গ্রহ কোন ভাবে কি ফল দেয়, এটা কিন্তু আমরা জানি। তো আমরা জানি, সেই জিনিস নিয়ে তো আর আমরা নিশ্চয়ই ক্লাস করছি না। এটা আগে বুঝতে হবে যে দ্বাদশ ভাবে গ্রহের কারকতা আমরা জানি যে লগ্নভাবে রাহু রয়েছে, লগ্নভাবে শনি রয়েছে, তো এটি কি হবে? ধনভাবে কেউ নেই, ধনভাবে শনির দৃষ্টি রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে, তাহলে ধনভাব কি হবে? ধনভাব থেকে কি বিচার করব? এটি আমরা কিন্তু জানি। তাছাড়া তৃতীয় ভাবে বৃহস্পতি বসে আছে, তৃতীয় পতি শুক্র
দ্বাদশে বসে আছে রাহু যুক্ত হয়ে। এটা ফলিত জ্যোতিষের একটি অংশ। বিশেষ করে আমরা তৃতীয় ভাবে বৃহস্পতি, এটি জানি। চতুর্থে মঙ্গল, তাহলে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, এটিও আমরা জানি। পঞ্চমে কেউ নেই, তবে পঞ্চম পতি ষষ্ঠে আছে, তাহলে কি ফল হবে আমরা অনুমান করতে পারি। তো সপ্তমে কেতু আছে, সপ্তম এবং চতুর্থ পতি সেই বুধ ধরেন রবি যুক্ত হয়ে শনি যুক্ত হয়ে আছে, এগুলো আমরা বিশ্লেষণ করা শিখেছি। কিন্তু এর সঙ্গে আমি একটি হাত কেন অঙ্কিত করলাম বোর্ডে, এটির একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে হোরা বিদ্যা, যেটি আমরা অহোরাত্র যেটা বিচার করি সেটাকে বলে হোরা বিদ্যা। তো আমরা দেখেছি যে অনেক সময় দেখবেন যে তিথি অহোরাত্র, নক্ষত্র অহোরাত্র। তো এই অহোরাত্র যে তিথি নক্ষত্র থাকে, এটার সমস্ত দিন রাত্র মিলে একটি তিথি বা একটি নক্ষত্র থাকে। তো একটি রাশি কখনো একটি দিন মিলে থাকে না, কারণ চন্দ্র সোয়া 2 দিনে রাশি পরিবর্তন করে। তো বিশেষ করে চন্দ্র যে পরিবর্তন হয়, বা গ্রহগণের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শুধু চন্দ্রই পরিবর্তন হয়, বাকি কেউ কিন্তু পরিবর্তন হয় না। তাহলে যে অহোরাত্রটি কোথা থেকে আসে? সেটি হচ্ছে একটি নক্ষত্র যদি সকাল সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয়ের আগ মুহূর্ত পর্যন্ত ওই চন্দ্রটি যদি একই নক্ষত্রে থাকে, তাহলে সেদিন অহোরাত্র এই একটি নক্ষত্র। তাছাড়া ধরেন তিথি, একটি তিথির শুরু থেকে ওই সূর্যোদয় থেকে যে তিথি শুরু হবে, সেই তিথি যদি পরবর্তী সূর্যোদয়ের আগ পর্যন্ত থাকে, সেটি অহোরাত্র ধরে একটি তিথি থাকে। তাহলে এই যে অহোরাত্র ধরে একটি তিথি থাকে বা চন্দ্র একটি নক্ষত্রের উপর থাকে, তাহলে একটি নক্ষত্রের ফলই তো দেয় নাকি? একটি নক্ষত্রের ফলই দেয়। তো একটি নক্ষত্রের ফল যদি দেয়, তাহলে ধরে নিন আজকের দিনে আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু আজকের দিনে আছে তা কিন্তু নয়। 18 ডিগ্রিতে মানে পূর্ব ফল্গুনী নক্ষত্রে মনে হয় চন্দ্র আছে সম্ভবত, নাকি? না উত্তর ফল্গুনীতে আছে? হ্যাঁ স্যার, পূর্ব পূর্ব ফল্গুনী, ফলনিতে আছে স্যার। পূর্ব ফলগুনি স্যার। হ্যাঁ পূর্ব ফল্গুনী নক্ষত্রে আছে। তা ধরে নিলাম আমরা পূর্ব ফল্গুনী নক্ষত্রটাকে অহোরাত্র। তাহলে এই দিনটা বিচার করতে গেলে আমাদের কোন কোন দিকে দেখতে হবে? আমি একটি বিষয় কিন্তু বারবার করে বলেছিলাম এর আগের ব্যাচ মানে বলেছিলাম যে আমরা অহোরাত্র বিচারের ক্ষেত্রে, বা বিশেষ করে আমরা যখন হোরারি অ্যাস্ট্রোলজি করি এই অহোরাত্র ক্ষেত্রে, রাশিফলটাও কিন্তু তদনুরূপ হয়। যে আজকের তারিখ, যেমন আজকে কত তারিখ? 14 তারিখ। 14 তারিখটি কেমন যাবে? তো 14 তারিখ শুরু হয় হচ্ছে 13 তারিখ রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে, বা 12টা 1 মিনিটে। তাহলে 13 তারিখ দিবাগত রাত্রে 14 তারিখ যখন শুরু হয়, সেখান থেকে আবার 14 তারিখ দিবাগত রাত্র 12টা পর্যন্ত আমরা 14 তারিখের রাশিফল বলি। এটা হচ্ছে অহোরাত্র। তাও অহোরাত্র কিন্তু ইংরেজি তারিখেও হয় না, আমাদের দেশে হয় না। তো না হওয়ার কারণ কি? আমরা 6 ডিগ্রি এগিয়ে আছি, অর্থাৎ 6 ডিগ্রি প্লাসে আছি আমাদের বাংলাদেশকে নিয়ে। যেমন ইন্ডিয়া 5.5 ডিগ্রিতে এগিয়ে আছে, অর্থাৎ গিনিস মিন টাইম থেকে পূর্ব গোলার্ধের দেশগুলো প্লাস থাকে, পশ্চিম গোলার্ধের দেশগুলো মাইনাস থাকে। এটি হচ্ছে ইংরেজি তারিখে। আর বাংলা তারিখে আমাদের দেশে সূর্যোদয় থেকে শুরু হয়। তো আমরা যদি ধরে নিই যে আজকের বাংলা তারিখ কত, আজকে বাংলা তারিখ মনে হয় 1 ফাল্গুন, নাকি? 1 ফাল্গুন না? স্যার পয়লা ফাল্গুন। হ্যাঁ, তাহলে 1 ফাল্গুন ধরে নিন। আমরা ধরে নিলাম যে এই 1 ফাল্গুনের আমরা হোরারি অ্যাস্ট্রোলজি করবো, বা আজকের দিনটি আমাদের কেমন যাবে। তাহলে সূর্যোদয় থেকে আমরা দেখছি যে আজকে রাশি হচ্ছে সিংহ রাশি, এবং নক্ষত্র হচ্ছে উম পূর্ব ফল্গুনী। তো পূর্ব ফল্গুনী নক্ষত্র থাকছে হচ্ছে রাত্র 11টা 12 মিনিট 36 সেকেন্ডের পর গিয়ে আবার উত্তর ফল্গুনী নক্ষত্র হচ্ছে। আপনার মানে 1 ফাল্গুনের পঞ্জিকাটা দেখে আসলে বুঝতে পারবেন। তাহলে দুটি নক্ষত্রের মধ্য দিয়ে কিন্তু 1 ফাল্গুন অতিক্রম করছে। তাহলে সকালে সূর্যোদয় থেকে পূর্ব ফল্গুনী নক্ষত্র শুরু হচ্ছে, এবং রাত্র 11টা 12 মিনিট 36 সেকেন্ডের পর গিয়ে উত্তর ফল্গুনী নক্ষত্র শুরু হচ্ছে।
তো পূর্ব ফল্গুনী নক্ষত্রের অধিপতি কে? তার অনুযায়ী কি ফলাদেশ? দিনে একরকম, রাত্র 11টা 12 মিনিট 36 সেকেন্ডের পর যখন উত্তর ফল্গুনী হবে, তখন ফলাদেশের কি পরিবর্তন হবে কি হবে না? বলেন। স্যার হবে, কারণ পূর্ব ফাল্গুনের অবশ্যই অধিপতি হবে। হচ্ছে শনি, আর শুক্র, আর উত্তর ফাল্গুনের অধিপতি রবি, এবং রবি হচ্ছে রাশিপতি। তাহলে এখানে শুক্র লিখলাম, তারপরে আমরা যাব রবির নক্ষত্র, এটাও একটু লিখে নিলাম। যেমন আমাদের আর একটু ভালো করে বুঝতে হবে কিন্তু, যে চন্দ্র যখন আমরা রাশি পরিবর্তন করে, আমরা যে দিনে দেখি যে রাশি, ধরেন কর্কটে চন্দ্র আছে, সে একই দিনে দুপুরের পর গিয়ে চন্দ্র সিংহে যাচ্ছে, তখন কিন্তু ওই দুটি রাশির ফলাদেশই তো দেবে, দেবে না? হ্যাঁ স্যার। বুঝতে হবে কিন্তু, যে ধরেন সকালে 10টা পর্যন্ত মেষ রাশি আছে, 10টার পরে গিয়ে বৃষ রাশি, তাহলে চন্দ্র বৃষে গেছে আর 10টার আগ পর্যন্ত মেষে ছিল, তাহলে মেষে চন্দ্র থাকতে যে ফলাদেশ দেবে, বৃষে চন্দ্র গিয়ে তো আর একই ফলাদেশ দেবে না, ফলাদেশে পরিবর্তন জি হবে, স্যার। নিশ্চয়ই হবে। তাহলে চন্দ্র অবশ্যই হবে স্যার। আছে হচ্ছে শুক্রের নক্ষত্রে, এখন সে রবির নক্ষত্রে যাবে, তাহলে রবির গৃহে কিন্তু চন্দ্র আছে, এইবার শুক্রের নক্ষত্রে আছে, শুক্র কিন্তু অষ্টমে বসে আছে। হোরারি জ্যোতিষ বা ভাব বিচারের দ্বাদশ ভাবের গ্রহের কারকতার ক্ষেত্রে লগ্নকে যেমন গুরুত্ব দেবেন, তার থেকে আমি বলবো বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলবে যে চন্দ্রকে তার থেকে বেশি গুরুত্ব দেবেন। বেশি না দেন, আপনারা সমান সমান দেবেন, কিন্তু আমার কথা হচ্ছে আরো গুরুত্ব বেশি দেবেন। কারণ কি? কারণ হচ্ছে লগ্ন হচ্ছে সময়, আমরা জন্ম সময় একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে, একেবারে জিস্ট জায়গায় আমরা কিন্তু সময়টা জানি না। যখন জানি না, ওই লগ্ন কিন্তু কোনো ক্রমে লগ্ন আগে পিছে হতে পারে 2-4-5 মিনিটের জন্য, কিন্তু চন্দ্র তো আর 2-4-5 মিনিটের জন্য হচ্ছে না, সে একটি বৃহৎ সময় কিন্তু পাচ্ছে। তো এই যে বৃহৎ সময়টা পাচ্ছে, সেই সময়টাকে আমরা আহ, তার জন্য চন্দ্রকে বেশি গুরুত্ব দিলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো সেটি আমরা বিচার করতে করতে তারপরে দেখব। তো এখন যদি বলা হয় যে এই জাতকটির আজকের দিন কেমন যাবে, বা দ্বাদশ ভাবের কারকতা আমরা বিচার করব। তা কারকতা আমরা জানি, আমি পূর্বেই বলেছি যে আমরা জানি। কে কে জানেন না কারকতা, বলেন, বলেন, জানেন নাকি? স্যার কোন ভাব থেকে কি বিচার করা হয় সেটা জানি স্যার। হ্যাঁ, একই কথা তো, দ্বাদশ একই ভাব কথা। থেকে কি বিচার করা হয়? হ্যাঁ, দ্বাদশ ভাব থেকে যা বিচার করা হয় এটি হচ্ছে দ্বাদশ ভাবের গ্রহের কারকতা, সেখান থেকে যা যা বিচার করা হয়। কিন্তু বিচার করা হয় যেটি, সেটি নোট আপনারা পেয়েছেন, কিন্তু বিচারের দায়িত্ব হচ্ছে আপনাদের উপর, আপনারা বিচার করবেন। তো আমরা এই জায়গায় কি দেখব? যেমন হচ্ছে, কেন আমি একটি হাত এঁকে রাখলাম? দেখুন, আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন বা পেপার পত্রিকায় দেখবেন বা ধরেন পঞ্জিকায় দেখবেন, আজকে এই 1লা ফাল্গুন, দেখেন লেখা আছে ভাগ্যের পূর্বাভাস, মেষ রাশির আয় উপার্জনের বহু সুযোগ পাবে। মেষ রাশির আছে আয় উপার্জনের বহু সুযোগ, বৃষ রাশির আছে কর্মপ্রাপ্তি ও বাণিজ্যিক সফলতা, মিথুনের আছে চতুর্দিক থেকে আয় উন্নতি, কর্কটের আছে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড, সিংহ আছে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা, কন্যা আছে শত্রু বিরোধী পক্ষের আক্রমণ, তুলা সন্তানের বিরল সম্ভাবনা, বৃশ্চিক হচ্ছে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা, ধনু হচ্ছে ভ্রাতা ভগ্নীদের সহযোগিতা, মকর হচ্ছে মজুত মালের দাম বৃদ্ধি, কুম্ভ হচ্ছে পাওনা টাকা আদায় ও ঋণ মুক্তি, মীন হচ্ছে অপ্রত্যাশিত ঝামেলা ও শোক। সংক্ষেপে দেওয়া রয়েছে। তো এখানে যদি আমরা একটু আলোচনা করি যে মেষ রাশির আয় উপার্জনের বহু সুযোগ দেওয়া রয়েছে, আমরা আমরা এটি মানবো কি মানবো না? এবার একজন মেষ রাশির লোক আপনাদের কাছে আসলো, আপনারা বললেন যে আপনার তো আয় উপার্জনের ভালো সুযোগ আছে, তো তখন আমরা কোন দিকটা দেখব? মেষ রাশি দেখব। তাহলে মেষ রাশির
মেষ রাশিতে আছে এখন রাহুর 12তম দৃষ্টি, শনির 3য়তম দৃষ্টি নিয়ে মেষ রাশি। তাহলে সে জন্মগ্রহণ করেছিল মেষ রাশিতে, কিন্তু আজকে চন্দ্র আছে কোথায়? চন্দ্র আছে তার ষষ্ঠে। তাহলে তার রাশি অধিপতি যে, সে যেহেতু মেষ রাশি, তাহলে তার রাশি অধিপতি তো মঙ্গল। কিন্তু মেষ রাশি যেহেতু তখন চন্দ্র তার রাশি মেষে ছিল, তাহলে আমার মেষে রাশি ছিল বা চন্দ্র ছিল, সেই চন্দ্রটি এখন আমার পঞ্চমে আছে। কি হয়েছে? শনি রবি বুধ দৃষ্ট হয়ে আছে। এটি বিচারের পদ্ধতি তো আপনারা জানেন। তো সেই যে দৃষ্ট হয়ে আছে, তাহলে আমার রাশি এটি পঞ্চম ভাবে যদি এই আমার রাশির অধিপতি পঞ্চম ভাবে গেল, যে শনি রবি বুধ দৃষ্ট হলো, তাহলে প্রশ্ন তো যে স্যার তাহলে হাতের আমি কি দেখবো? বিষয় সেরকম না? জি স্যার। তো এটি কিন্তু শুধু আজকের নয়, সারা জীবনের বিচার করার জন্য একই পদ্ধতি। যার জন্য ক্লাসটা আমি বলতে চাচ্ছি যে আজকে কিন্তু কয়েকটা টপিকস নিয়ে একই সঙ্গে আমরা আলোচনা করে দেবো। যেমন আমরা যদি দৈনিকটা, আজকের দিনটা কেমন, এটা যদি বের করতে পারি, আমি যেটি লিখলাম অন্য পত্রিকায় কিন্তু আরেকটি লিখবে, আমি যেটি বললাম অন্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরেকটি বলবে। তো আমরা কোনটা মানব? আর আপনারা প্রেডিকশন করবেন কোনটা, আপনারা যখন লিখবেন তখন কোনটা লিখবেন, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো আপনারা আপনাদের ভাগ্যফল প্রত্যাশীদের জন্য বলবেন, বা ধরেন আপনার সবার জন্য যখন সোশ্যাল মিডিয়ায় বলবেন তখন সবার জন্য বলবেন। আবার সব থেকে একটা বড় বিষয় হচ্ছে, যখন শিখতে হয় তখন নিজের জন্য শিখতে হবে, যে আমার উপরে কি প্রভাব ফেলছে আজকে গ্রহ। তো ধরে দিন নিন আপনাদের মেষ রাশি, তো মেষ রাশি আয় উপার্জনের বহু সুযোগ, এ কথাটি লেখা আছে। তো এ আয় উপার্জনের সুযোগ তাকে কে দেবে? এখানে কেউ বলতে পারবেন যে আয় উপার্জনের সুযোগ কে দেবে? স্যার পঞ্চমপতি রবি দেবে। পঞ্চমপতি রবি দেবে। রবি তো শনি যুক্ত বুধ যুক্ত হয়ে বসে আছে, অর্থাৎ বুধাদিত্য যোগটা কিন্তু আর থাকলো না। স্যার বুধাদিত্য যুগ থাকলো না, কিন্তু শনি কর্মকারক, তো যারা কর্মে আছে আমরা যদি তিনটা পার্টি করি, হুম। একটা স্টুডেন্ট, একটা হচ্ছে কর্মজীবী মানুষ, আর একটা হচ্ছে স্যার আহ, বয়স্ক মানুষ স্যার। হ্যাঁ বলেন। মানে সেক্ষেত্রে মানে আমি এটা তিনটা পার্ট করছি স্যার, মানে আপনার কাছে আনসারটা পাবো স্যার। যদি হুম। আমি স্টুডেন্টের ক্ষেত্রে বলি তাহলে কেমন হবে স্যার? যদি একজন কর্ম, যেমন আমরা যারা আছি স্যার, আমাদের এই যে যারা আছে মিডিল এজের, তারা তো কর্ম নিয়ে চিন্তা ভাবনা, বা 26-27 বছর যারা, তারা আমাদের রাশিফলটা যখন জানবে আমার, তখন তো তারা তাদের কর্মটাকে খুঁজে বের করতে চাইবে, আর্নিং পজিশনটাকে খুঁজে বের করতে চাইবে। আর যারা বয়স্ক মানুষ, তারা তারা তাদের শারীরিক সুস্থতা নিয়ে স্যার আমার রাশিফল দেখে সেই আনসারটা পেতে চাইবে স্যার। মানে আমি তিনটে মেইন জিনিস মানে যদি বলতে পারি, তাহলে অন্তত আমার রাশিফলটা পার্টি দেখবে স্যার। হ্যাঁ, ধরেন আপনারা বলতেই পারেন যে পঞ্চমে রবির গৃহে চন্দ্র আছে, তাহলে শিক্ষার্থীদের জন্য দিনটি হয়তো ভালো যাবে, এটা আমরা বলতেই পারি। কিন্তু আমি তো পঞ্জিকাতে লিখেছি আয় উপার্জনের বহু সুযোগ। আয় উপার্জনের যে সুযোগ পাবে সেটি হচ্ছে আমাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ শনি হচ্ছে কর্ম এবং আয়পতি, সে আয় ভাবে বসে আছে। তো এবার পাপ গ্রহ দেখুন, তো পাপ গ্রহ হতে পারে পাপ গ্রহ, সে তার নিজ গৃহে মূল ত্রিকোণে আনন্দময় গৃহে অবস্থান করছে, এবং সে আয়পতি আয় ভাবে, কর্ম এবং আয়পতি আয় ভাবে রয়েছে। হতে পারে পাপ গ্রহ হতে, এমন হতে পারে যে ধরুন, এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ফানি ভিডিও দেখা যায়, যে একজন লোক, মাঝে দেখলাম 2-1 দিনের মধ্যে, একজন লোক অটোতে উঠছে, উঠার সময় অটো ড্রাইভার করেছে কি, যখন উঠতেছে তখন তার পিছনে পকেট থেকে টাকার বান্ডিল নিয়ে নিজের পকেটে ঢুকিয়েছে। নিজের পকেটে যখন ঢুকিয়েছে, ওখানে এক মুচি বসা ছিল, সে মুচি ওই ঢুকানো দেখে
ওই ড্রাইভার যখন উঠে স্টার্ট দিতে যাচ্ছে তখন ওর পকেট থেকে টাকাটা সে নিয়ে নিয়েছে, নিয়ে তার পকেটে, এখানে জামার ভিতর পকেট নেই, জামার ভিতর ঢুকিয়ে রেখেছে। তাহলে কি হলো, যাত্রীর পকেট মারলো ড্রাইভার, আর ড্রাইভারের পকেট মারলো হচ্ছে এক মুচি। মুসি। তাহলে কি হলো, টাকা আসলো, কিন্তু ড্রাইভার টাকা পেলো, সে তো আনন্দে ভাবছে যে ভাড়া নেবো 5 টাকা, কিন্তু আমি তো এক বান্ডিল নিয়ে নিলাম। আবার ওই মুসি ভাবতেছে কি, আরে বাপরে, তুমি যাত্রীর পকেটের টাকা মেললে এবং তুমি বড় টাকা নিয়ে নিলে, ওই টাকা তো নিয়ে নিলাম আমি। তাহলে দেখো কি হচ্ছে, তো আয় এবং ব্যয় প্রতি শনি, সে তো আয় ঠিকই করাবে। হ্যাঁ, হয়তো আমাদের রাশি সাপেক্ষে সে পাপ গ্রহ, তার জন্য আয়ে কষ্ট হবে, বা কর্মে কষ্ট হবে, বা কষ্টার্জিত অর্থ আমরা ধরে রাখতেই পারবো না। পঞ্চমে চন্দ্র বসে আছে, মানে রাশিটা সিংহ, সিংহে বসে আছে। আর রাশির অধিপতি রবি কিনা, সে নিজ গৃহে থেকে রবির উপর যেমন চন্দ্র দৃষ্টি দিয়ে রবিকে শান্ত করছে, রবিও তদনুরূপ রাশিকে দৃষ্টি দিয়ে সে তার, রবি আর চন্দ্রের মধ্যে তো আর শত্রুতা পাইনি, আমরা পাইছি না স্যার। রবি চন্দ্র? না হ্যাঁ, না, তাহলে পাইনি। তো তাছাড়া বুধও দৃষ্টি দিয়েছে, শনিও দৃষ্টি দিয়েছে, হতে পারে শনি পাপ গ্রহ, কিন্তু সে তো পাপ গ্রহ রবিকে দৃষ্টি দিলে সে শত্রুকে দৃষ্টি দেবে। কিন্তু রবির ঘরে অবস্থিত চন্দ্র, তার উপর দেখেন শনি আর রবি একে অপরে মিলিত হয়ে তারপর দৃষ্টি দিচ্ছে, মানে বাবা ছেলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তারা মিটিয়ে এক জায়গায় বসে আছে, বসে তারপর দৃষ্টি দিয়েছে। অর্থাৎ পঞ্চম ভাবকে সে, তারা দুজনে মিলে চিন্তা করলো যে আমরা আজকে বাবা বেটায় আর দ্বন্দ্ব করব না, আসো আমরা একসঙ্গে মিশি। তো মিশতে সহযোগিতা কে করলো, বুদ্ধির দেবতা বুধ, সে শুভ বুদ্ধি দিল। শুভ বুদ্ধি দিয়ে বলল যে হ্যাঁ, তোমরা দুজনে মিলে যাও। তো বাপ ছেলে মিলতেই পারে, মা সন্তানের সাথে দ্বন্দ্ব কতক্ষণই বা থাকে, এটা তো থাকবেই না। তো যখন থাকলো না তখন তারা দৃষ্টি দিল। তাহলে পঞ্চম ভাব, আমরা পঞ্চম ভাব থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা পিতামাতা এগুলো বিচার করে থাকি, উচ্চশিক্ষা বিচার করি। তাছাড়া ধরেন বিশেষ করে অনেক সময় উত্তরাধিকার কর্ম, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় সুযোগ, এগুলো আমরা কিন্তু বিচার করি। আমার কথা হচ্ছে এখানে, বা আপনাদের কথা থাকবে যে আপনারা, আচ্ছা তাহলে একটি হাত কেন এখানে আঁকা হলো। আমার কথা হচ্ছে, রাশি হচ্ছে আমার মেষ। তো মেষ রাশির অধিপতি মঙ্গল, সে মঙ্গল আমাদের রাশির চতুর্থ ভাবে বসে আছে। চতুর্থ ভাবে বসে সে কিন্তু কোন রকম পাপ গ্রহের দৃষ্টি বা অবস্থান সে কিন্তু নেই। তো রাশি অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল। তো আমার রাশি চন্দ্র এবং মঙ্গল, এই দুটি জায়গা যদি শুভ থাকে, ভালো করে একটু বুঝবেন যে আপনার হাতে চন্দ্র এবং এই মঙ্গল এবং চন্দ্র, এই দুটি জায়গা যদি শুভ থাকে, তাহলে কি আমরা শুভ ফল পাবো না? আগে অশুভ ভাবেন। ধরেন মঙ্গলের ক্ষেত্রে কাটাকাটি, মঙ্গলের ক্ষেত্রে জাল, মঙ্গলের ক্ষেত্রে ক্রস, মঙ্গলের ক্ষেত্রে তিল। আর হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে তিল ক্রস জাল বা অশুভ চিহ্ন, চন্দ্রের ক্ষেত্র নিচু, এরকম হয়েছে। এবার ধরেন এই একই রকম যোগ হয়েছে মেষ রাশি। তাহলে ওই জাতকের জন্য যে রাশিফলটি বেরিয়েছে, ওই রাশিফলটি কি তার জন্য সঠিক হবে কি হবে না? টিটু বাবু বলেন এই ব্যাপারে। সঠিক হবে স্যার, হ্যাঁ, সঠিক হবে, ভালো সঠিক হবে। কারণ লগ্নপতি এই মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয় আছে। হ্যাঁ, যদি তার আপনার প্রতি স্যারের প্রশ্নটা আমরা বুঝেননি। প্রশ্ন স্যার বলেন। যদি প্রশ্ন হচ্ছে, যদি জাতকের হাতে, হুম, যার জন্য বলা হচ্ছে যে আজকে, আহ, বুঝতে পারছি স্যার। আপনার প্রশ্ন হলো জাতকের হাতে চন্দ্র মঙ্গল খারাপ আছে, হ্যাঁ, আজকের দিনটা কেমন যাবে। হ্যাঁ, আমি আজকের দিন আসলো, দেখলাম চন্দ্র মঙ্গল খারাপ, কিন্তু হ্যাঁ, আমার প্রশ্ন হলো আজকের দিনটা কেমন যাবে। আমি হ্যাঁ, বলছি আজকের দিনটা ভালো যাবে। আচ্ছা তো আচ্ছা, চন্দ্র মঙ্গল খারাপ থাকলেও আজকের দিনটা ভালো যাবে। হ্যাঁ, তাহলে খারাপ কারণ হবে কোন দিন? খারাপ খারাপ তো দেবে স্যার, ওই যদি ধরেন চন্দ্র এই জায়গা ষষ্ঠ হবে,
হ্যাঁ, চন্দ্র ষষ্ঠ ভাবে জাগা, মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি থাকে, তখন খারাপ দিতে পারে। তবে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যে ধরে নিন ওই জাতকের চন্দ্র হাতে প্রচন্ড পরিমাণে খারাপ, হুম। জন্মকালীন ধরে নিন এখন কিন্তু তার রাশি মেষ, ধরেন হ্যাঁ, ঠিক এখন আছে। এখানেই চন্দ্র আছে, হুম। তাহলে কি হচ্ছে, শনি দৃষ্ট রাহু দৃষ্ট আছে, হুম। তাহলে তার রাশির পরে শনির দৃষ্টি রাহুর দৃষ্টি রয়েছে, রয়েছে। পরন্তু তার রাশি অধিপতি মঙ্গলটি হাতে প্রচন্ড খারাপ। হুম। আর কি হচ্ছে, চন্দ্র যে তার রাশির চতুর্থ পতি হচ্ছে চন্দ্র, হুম। তো চতুর্থ ভাবে তো রাহুর নবম দৃষ্টি রয়েছে, হুম। সেই চন্দ্র পঞ্চমে যত ভালো জায়গায় থাকুক না কেন, সে কি আগের গন্ধ কিছু পাবে না? আবে, পেলেও স্যার হ্যাঁ, যেহেতু এটাই হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম না, যে আগের গন্ধ কিছু পাবে, আগের আগের হাতে যেহেতুই আছে কিছু প্রবলেম হবে, হলেও চন্দ্র যেহেতু পঞ্চমে আছে, আর রাশি অধিপতি মঙ্গলের উপর যেহেতু কারোর ইয়ে নাই, অশুভ দৃষ্টি নাই, তবে তার নিজের চেষ্টা বলে সে তার কর্ম সার্থকতা আনতে পারবে। হ্যাঁ, এখানে আপনার উত্তরটা আরেকটু হওয়ার দরকার, যে কথা হচ্ছে জন্মকালীন তার প্ল্যানেটে যদি চন্দ্রমঙ্গল, যেমন হাতে চন্দ্রমঙ্গল খারাপ আছে, নিশ্চয়ই তাহলে প্ল্যানেটেও খারাপ ছিল, হুম। ছিল নিশ্চয়ই না? খারাপ ছিল। ছিল। তাহলে চন্দ্রমঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে অনেকটা আজকের দিন কেমন যাবে এটির ব্যাখ্যা প্রদান করা যেতে পারে, এরকম একটা কথা এখানে আসবে না? নিশ্চয়ই আসবে। মঙ্গল যেহেতু হাতি জন্মকালীনই খারাপ, তখন তার চেষ্টা বলটা কতটুকু রেজাল্ট দেবে, এটা প্রশ্ন অটোমেটিক আসে যায়। হ্যাঁ, যেমন ধরুন আজ এমন দিন আছে যে আমরা সোশ্যাল মিডিয়ায় বা ধরেন এই পত্রিকায় দেখতে পাচ্ছি যে এই দ্বাদশ ভাব গ্রহের কারকতা কেন এত গুরুত্বপূর্ণ। ধরেন আমরা পত্রিকায় দেখলাম যে আজকের দিনে আমাদের লটারি হবে, লটারি পাবো, তো আমরা গিয়ে লটারি কিনলাম। গতকালকে আমার ছেলে পিকনিকে গেছে, যাওয়ার পরে সে 12খানা লটারি কিনেছে, এক একখান 20 টাকা করে, ওর মাকে পটিয়ে পটিয়ে টাকা দাও টাকা দাও, এই করে করে 12খান কিনেছে। এইবার ধরেন স্কুলের পিকনিক, তো লটারি তো কিছু বাঁধেনি, ও এখন শুরু করেছে আমার কেন বাঁধলো না, অপরে পেলো আমি কেন পেলাম না, আমি যাবোই না এখান থেকে, আরো লটারি কিনবো, তুমি টাকা দাও আরো লটারি কিনবো। আচ্ছা, তাকে কোনো ক্রমে বোঝাতে পারছে না যে লটারি কিন্তু একজনই পাবে বা হয়তো 5জন পাবে, সবাই পাবে না, কিন্তু সেটি কোনো রকমে বোঝানো সম্ভব নয়। ওই পিকনিক থেকে তাকে নিয়ে এসে অন্য শোরুম টোরুমে নিয়ে বিভিন্ন কিছু কিনে দিয়ে তাকে শান্ত করতে হচ্ছে, হয়েছে। তাহলে এই যে লটারি পাবো বা লটারি আমরা ধরবো, তো ধরতে গেলে আমরা কি দেখবো, ধরেন হয়তো এমন রয়েছে যে হ্যাঁ সিংহ রাশি, লোকটিরই সিংহ রাশি, তো ধনভাবে কেতু রয়েছে, অথবা দেখা যাচ্ছে তার আহ বৃশ্চিক রাশি, একাদশে কেতু রয়েছে। সাধারণত ধনভাবে কেতু, একাদশে কেতু টুকটাক ঝটকা পয়সা পাতি দেয়, তো ধরে নিয়ে আমরা পয়সা পাতি দিল সেই টুকটাক, তাহলে কি হলো, তার ভিতরে লটারি পেলাম আমরা। একটু আপনারা বোঝার চেষ্টা করেন, এবং আহ, ধরেন সিংহ তো আছেই, আমরা এখানে দাগ দেই, আর হচ্ছে বৃশ্চিক এখানে দাগ দিই, তো ধরেন একাদশে কেতু আছে, লটারি হয়তো আমাদের দেবে, ধরে নিলাম, কিন্তু এইবার আমার রাশি তো বৃশ্চিক, তো বৃশ্চিকের অধিপতি কি হয়েছে, সে তো অষ্টমে বসে আছে। জন্মকালীন আমার অধিপতি মঙ্গল কেমন ছিল, জন্মকালীন আমার কেতু কেমন ছিল, হাতে আমার মঙ্গল কেমন আছে, আমার কেতু কেমন আছে, এটি না দেখে, ধরেন আমার হাতে হচ্ছে কেতু চরম পরিমাণে খারাপ, পদে পদে বাধা, শুরু ভালো শেষ ভালো নয়, মৃত্যু সম যন্ত্রণা, মানে চোর চিটিং বাজের দৌরাত্ম্য, মানে ধরেন কেতু যেমন অষ্টমে যেমন বসে রয়েছে এইরকম, তো কেতু অষ্টমে বসে আছে, তদনুরূপ লোক তার বৃশ্চিক রাশি হতেই পারে, যে বৃশ্চিক রাশি অষ্টমে মিথুনে ধরেন মঙ্গল নিঃস্ব ওই কেতু নিঃস্বস্ত হয়ে তার প্ল্যানেটে বসেছিল। এইবার সে একাদশে কেতু আছে, একাদশে ধরেন চন্দ্রও এসে গেছে, এসে গেলে বৃশ্চিক রাশি বলা হচ্ছে যে তুমি লটারি পাবে, কিন্তু ওই ব্যক্তি কি লটারি পাবে?
আমার মনে হয় স্যার পাবে না। পাবে না স্যার, পাবে না স্যার, জন্মকালীন যেহেতু কেতু অশুভ স্যার। তাহলে আজকের ক্লাসটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা জাল দিয়ে মাছ ধরবো, জাল দিয়ে পুকুর থেকে বা নদী থেকে মাছ ধরবো। তো মাছ ধরতে গেলে আমাদের ছোট মাছও বাঁধবে, বড় মাছও বাঁধবে, সবগুলোই কিন্তু বাঁধবে। ছোটগুলো বেঁধে কি হবে, আঘাত খেয়ে ছোট মাছগুলো মারা যাবে, বা আমরা ছোট মাছগুলো নিব না, খাবো না, ওগুলোকে ছেড়ে দিব, বা ওগুলো আহত হবে জালে বেঁধে। আর বড়গুলোকে নিব, আমরা ওটি যত্ন করে ওই রান্না বান্না করে আমরা খেয়ে নিব, আমাদের আশা পূর্ণ করব। তো কথা হচ্ছে, এই প্ল্যানেটটি একটি পুকুর, এখানে এই মাছগুলো ছেড়ে দেওয়া রয়েছে। তো আমরা কোন মাছটি ধরবো? এটি হচ্ছে দ্বাদশ স্যার ভাবে এখানে আমার একটা গ্রহের কারকতা। প্রশ্ন আছে স্যার, আমি একটু প্রশ্ন রেখে দেবো স্যার। হ্যাঁ, বলেন। স্যার যেমন আহ, ধরেন এই প্ল্যানেটটা নিয়ে আজকে আমার কাছে ক্লায়েন্ট আসলো। হ্যাঁ, ক্লায়েন্টে যেরকম প্রশ্ন করে স্যার, যেমন আমার কাছে আসলো প্রশ্ন করে, দাদা দেখেন আর তো পারছি না, মানে ঋণ টিন তো আর পরিশোধের কোনো পথ পাচ্ছি না খুঁজে। দেখুন তো আমার তো জন্ম তারিখ জানা নাই, আটটা দেখুন, আর আপনারা কি দেখেন গুচর টুচর, দেখে একটু বলুন তো কোনো পরিবর্তন হবে কিনা। তো এখন চন্দ্র ধরে নিলাম তার মেষ রাশি, সে জানে যে মেষ রাশি। তো মেষ রাশি জাতক আসছে পঞ্চমে, চন্দ্র আছে, শুভ পরিবর্তনের একটা জায়গা আছে, সেটা আমি দেখলাম স্যার। কিন্তু আমি স্পেশালি আর কোন কোন দিক দেখবো? টোটাল জন্মচক মানে এই চকটাই বিশ্লেষণ করব, টোটালটা বিশ্লেষণ করব, নাকি স্যার মানে কোনো বিশেষ কোনো দুটি গ্রহ বা তিনটি গ্রহ এই উহরা বিচার করতে গিয়ে স্যার এরকম কোনো শর্টকাট কোনো পদ্ধতি আছে কিনা স্যার? বা রাশিফল বলতে গিয়ে স্যার, যেমন আজকে রাশিফলটা আমি বলবো, সেক্ষেত্রে মেষ রাশি রাশিফল বলতে গিয়ে আহ, বিস্তারিত তো বলা যাবে না স্যার, যেহেতু 12টা রাশিফল বলবো। সেক্ষেত্রে প্রধান কোন তিনটা দিক বা দুইটা দিকে নজর দিব, এরকম যদি একটু বলে দেন স্যার তাহলে সুবিধা হবে স্যার। এই জন্যই কিন্তু আমি ওই জায়গায় যাওয়ার জন্য বলতেছি। ধরেন এটি একটি পুকুর, আমরা জাল নিয়ে দিলাম মেরে, এইবার আমরা মাছটা তুলবো। কোনটি তুলবো? আমি ইচ্ছাকৃত ভাবে তুলবো, আমি কোন গ্রহটাকে নেব। তাহলে জাতক কোন গ্রহ, আগে দেখতে হবে জাতক কোন গ্রহ, অর্থাৎ তার যে রাশি সেটি হচ্ছে তার গ্রহ। আর আমার চন্দ্র কোথায় আছে সেটি আমরা দেখব। এইবার জাতক ধরেন মকর রাশি, মকর রাশির অষ্টমে চন্দ্র, বা কুম্ভ রাশি, কুম্ভ রাশির সপ্তমে চন্দ্র ধরেন। উম, জাতক তো শনির, ও হুম। ওনার হাতে যদি শনি চরম ভাবে খারাপ থেকে থাকে, আর প্ল্যানেটে যদি শনি খারাপ থেকে থাকে, তাহলে আজকের দিনে ওনার যে মকর রাশির অষ্টমে চন্দ্র, তাহলে কোনোভাবে কি এই অষ্টমস্থ চন্দ্র ভালো ফল দেওয়ানো যাবে? এটা হচ্ছে বিষয়। না স্যার। দেবে না স্যার। তাহলে আমরা জাতককে নেব, তার হুম। গ্রহ নেব, আর হচ্ছে মানে তার রাশিপতিকে নেব, আর সেই রাশিটা কোথায় আছে এটাকে নেব। এবার সেই রাশির উপর দেখেন, জাতক হচ্ছে আমার শনি, হুম। শনি আছে আমার ধনভাবে, মকর রাশি। তাহলে শনি ধনভাবে আছে, ধরে নিলাম মকর রাশির মারক হোক আর যাই হোক, শনি কিন্তু ধনপতি ধনভাবে আছে, সে মারিয়ে কেটে যে কোনো ভাবে হোক ধন দেবে। কিন্তু রাশি, তোমার যে রাশির যে মালিক, তোমাকে যে রাশি নামটা দিয়েছে মকর, সে তো চন্দ্র তোমার রাশিতে থাকার কারণে তোমার রাশিটা মকর হয়েছে। মানে চন্দ্র আমার বাড়ি আসছে তবেই না, আমি জন্মগ্রহণ করেছি সেই সময়, তাই আমার রাশিটা মকর হয়েছে। তাহলে চন্দ্র হেঁটে বাড়ি এসে আপনাকে রাশির সিম্বলটা দিয়ে গেছে, তাহলে সেই চন্দ্র কিনা অষ্টমে বসে আছে। আবার আমার রাশির অধিপতি শনি কিনা দৃষ্টি দিয়েছে। তাহলে অষ্টমস্ত চন্দ্র আমরা বলবো খারাপ দিকগুলোই বলবো। তো বলতে গেলে আমরা তখন কি দেখবো না যে আমার রাশিটা তৈরি করলো চন্দ্র, আর শনি হচ্ছে ধনপতি ধনভাবে থেকে আমি যে, মানে আমি তো শনি, তো আমি নিজেই দৃষ্টি দিলাম আমার অষ্টমে অবস্থিত চন্দ্রের উপর। এইবার আমার হাতে শনি যদি চরমভাবে খারাপ থেকে থাকে, বা জন্মকালীন প্ল্যানেটে শনি যদি মারক শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থেকে থাকে, বা শনিতে তিল ক্রস জাল চিহ্ন যুক্ত থেকে থাকে,
এবং সেই সঙ্গে চন্দ্র জন্মকালীন পীড়িত, জন্মকালীন অশুভ বা পাপযুক্ত, পাপবিষ্ট, আবার চন্দ্র খারাপ থেকে থাকে, তাহলে খারাপ ফল হবে। আর না হলে ভালো ফল হতে পারে, কারণ কর্মফলদাতা শনি, সে হতে পারে আমাদের রাশি লগ্ন সাপেক্ষে সেই মারক গ্রহ, কিন্তু মারক গ্রহ যে তার সে মরে গেছে তা কিন্তু নয়, সে ফলটা দিচ্ছে মারক। মারকের ভিতর দিয়েও তো শুভ ফল আসতে পারে, কারণ শনি যেহেতু আখের রসকে নিড়িয়ে মিষ্টি রস বের করে, তাহলে ওই শনি কষ্ট করে সে তার নিজের ভাগ্যকে পরিবর্তন করতেও পারে। বা ধরে নিন মারো, হ্যাঁ আমি রোগে ভুগতেছি, প্রচন্ড রোগ যন্ত্রণায় ভুগতেছি, অনেকে বলে না যে আমি রোগ যন্ত্রণায় ভুগতেছি, এর থেকে আমাকে আমার মৃত্যুটা দিয়ে দাও। যদি ওই মারক শনি মৃত্যুটাও দেয়, তাহলে কি তার বাসনা পূর্ণ হচ্ছে না? মনের বাসনা পূর্ণ হয়ে গেল না? হচ্ছে তাহলে খারাপ বলবেন কেন? শনি মারক বলে যে সে কিছু দিল না তা তো না, সে তো বরং আমার মৃত্যুটা দিল, দিয়েই তো আমাকে আরো মুক্তি করে দিল, মুক্ত করে দিল যন্ত্রণার হাত থেকে। তাহলে ভব যন্ত্রণার হাত থেকে যদি সে মুক্তি দিতেও পারে, তাহলে এই কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথে সে কিন্তু আমাদের কিছু মুক্তি দিতেও পারে। এটি মাথায় রাখতে হবে। অর্থাৎ সারমর্ম হচ্ছে একটাই, যে রাশি লগ্ন সাপেক্ষে মারক গ্রহ মারক ফল দেবে, এটা নিশ্চিত। শুভ গ্রহ শুভ ফল দেবে, মারক গ্রহ মারক লক্ষণ আক্রান্ত হলেও ধরেন মারক ফল দেবে, কিন্তু সেই মারকের মধ্যেও কিন্তু পজিটিভ থাকতে পারে। সেটা আমাদের জাল বিছড়ে খুঁজে বের করে আনতে হবে। একজনে বললো আর আমি ঝাঁপ দিলাম, এইবার বৃশ্চিক হচ্ছে আমার রাশি, আমার একাদশে কেতু আছে, দশমে চন্দ্র, কর্মগত ভাবে আমি লটারি পাবো। কর্ম হচ্ছে আমি লটারি ধরছি, একাদশে কেতু, ওই যে সোশ্যাল মিডিয়ায় চলে আসছে যে তোমার ঝটকা উপার্জন আছে, তাহলে আমি লটারি পাচ্ছি, আমার কর্মই হচ্ছে ওইটা। তাহলে কর্মে চন্দ্র বসে আছে, আমি যে ধরলাম, কিন্তু আমার অধিপতি মঙ্গল সে কিনা অষ্টমে বসে আছে। আবার কি হয়েছে, আমার উপর শনিও দৃষ্টি দিয়েছে, রাহুও দৃষ্টি দিয়েছে, যদিও বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে। তো এই যে দৃষ্টি দেওয়ার কারণে আমি ঝাঁপিয়ে পড়লাম। কোন শ্রেণীর লোক ঝাঁপিয়ে পড়বে? ধরেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমরা যখন ধরে নিব আমাদের ভিউয়ার্স আছে 10,000 বা 5,000 বা 1,000, 1,000 লোক দেখবে, 1,000 লোকের তো আর আমার কাছে আসবে না, আসবে? না স্যার। না। আপনাদের কাছে তো আর ওই 1,000 লোক আসবে না, দেখবে 1,000, কাছে আসবে হয়তো একজন বা দুইজন। সেই একজন বা দুজনকে আমরা কিভাবে আলাদা করব, এটি হচ্ছে, আপনারা এতক্ষণ আলোচনায় কিছু বুঝছেন কিনা না বুঝলে টিটু বাবু, জয়ন্ত বাবু হেল্প করেন, যে আমরা সেই যে একজন আমাদের কাছে আসবে তাকে আমরা কি দেখে সহযোগিতা করব। যে আসলে সে দেখে ধরেন আমার ছেলের মতো এরকম 12টা টিকিট কেটে পরাজিত হয়ে আসছে, ছেলের রাশি ধনু, তো সে কেটে পরাজিত হয়ে আসছে, তাকে তো সান্ত্বনা দিতে হবে যে বাবা, তোমার হাতে বা ধনুর যে অধিপতি বৃহস্পতি, তোমার হাতে বৃহস্পতি ভালো ছিল না, তোমার জন্মকালীনও ভালো ছিল না, তাছাড়া চন্দ্র এসে তোমাকে যে রাশি তৈরি করেছে, সেই চন্দ্র কিনা তোমার রাশির কর্মভাবে ভাগ্যভাবে বসে আছে, আর কর্মভাবে হচ্ছে কেতু। তো তোমার আজকের কর্মটা, আজকের দিন, তাছাড়া 13 তারিখের দিন বিভিন্ন ভাবে ধরেন আপনারা বলবেন, আপনাদের মতো করে বলবেন। তো আপনারা কোন ভাবে বলবেন, এটি আমাদের বলতে হবে। সেটাই স্যার হচ্ছে হোরাবিদ্যা বা হোরারি অ্যাস্ট্রোলজি। বা সেটা দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, বাৎসরিক হতে পারে, সবই এই একই পদ্ধতি। অর্থাৎ দ্বাদশ ভাব বিচার, বাৎসরিক কেন, সারা জীবনের বিচারও হতে পারে। স্যার এটা যদি মকর রাশির চক হয় স্যার, তাইলে তো স্যার অষ্টমে চন্দ্র হবে স্যার। সেক্ষেত্রে শনি নিজে সেই চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। তো অষ্টম ভাব আমরা যেটা জানি স্যার, যেমন স্থির সম্পদ, তারপরে অষ্টম হচ্ছে আমাদের দাম্পত্য সুখের জায়গা, অষ্টম হচ্ছে পরের ধন প্রাপ্তির একটা জায়গা অনেকে বলে স্যার। তো এই এই ক্ষেত্রে স্যার এই মকর রাশির জাতক আসলো, তো আমি কি ধরেন তার প্রশ্ন থাকলো
যে সে তার জীবনে শুভত্ব কোনো কিছু আছে কিনা। অনেকে শুধু এইটুকু প্রশ্ন করে। তা আমি বলতে পারি যে না, আপনার সামনে আপনার আহ, শুভ পরিবর্তন একটা কিছু হবে। আপনার স্ত্রীর মাধ্যমে কিছু সম্পদ পেতে পারেন, বা আপনার দাম্পত্য সুখের যে ঝামেলা চলছে সেই জায়গায় কিছুটা পরিবর্তন হবে। এটা কি বলা যায় মকর রাশির ক্ষেত্রে? আর বৃশ্চিক হ্যাঁ, রাশির ক্ষেত্রে আপনারা স্যার যেটা স্যার দুইটা বললেন। প্রশ্ন আমি করে দিই স্যার। হুম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্যার একাদশে কেতু আছে, লটারির ক্ষেত্রে যেটা স্যার একাদশে কেতু আছে, আর কর্মের জায়গায় চন্দ্র আছে। এখানে স্যার যদি শুধু কর্মটাকে ধরি তাহলে কর্মপ্রাপ্তি, আহ, তাইলে তো স্যার ওই কর্মটা ওই কেতুর আর এখানে শনিও দৃষ্টি দিচ্ছে চন্দ্রের উপরে, চিন্তাধারা কিছুটা তো গোলমাল থাকবেই, শনি বুধ যুক্ত ইয়ে দিচ্ছে। সেক্ষেত্রে লটারি হয়তো আমি কিনবো, কিন্তু লটারি পাবো কি না সেখানে মঙ্গল অষ্টমে বসে আছে। তো মঙ্গল যদি অষ্টমে বসে থাকে সেখানে মাল্টিপ্লিকেশনের একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে লটারি ক্রয়ের ক্ষেত্রে হয়তো আমি কোনো একটা বুদ্ধি চক টক পাকিয়ে বা এটা চিন্তা ভাবনা করে হয়তো লটারিটা ক্রয় করলাম স্যার। সেক্ষেত্রে লটারি পাওয়ার কি কোনো একটা যুগ সৃষ্টি হবে, কারণ অষ্টমে মঙ্গল তো আকস্মিক প্রাপ্তিও দেয় স্যার। সেটা শুভ হতে পারে অশুভ হতে পারে স্যার। আকস্মিক প্রাপ্তির জায়গাটা যেহেতু ক্লিয়ার, তাহলে বৃশ্চিক রাশির লোককে আজকে লটারি পাওয়ার সম্ভাবনা আছে কিনা স্যার? হ্যাঁ, এইবার আমাদের, আমি যে কথা এই উত্তরটা কিন্তু দিয়ে গেছি, এখন উত্তর ইয়েটা আপনাদের কাছ থেকে নেব। কেমন নেব? যে ধরুন আমি কিন্তু বলেছি যে ধরেন তুলা রাশি, তুলা রাশির আমার মালিক হচ্ছে শুক্র, আর আমাকে এসে রাশির সিম্বলটা বসিয়ে দিয়েছে চন্দ্র। তাহলে তুলার শুক্র কোথায়? ষষ্ঠে। আর চন্দ্র কোথায়? একাদশে। এইবার ষষ্ঠে শুক্র রাহুযুক্ত, আমরা দেখতেই পাচ্ছি রাহুযুক্ত। আর হচ্ছে একাদশে চন্দ্র, সে শনিদৃষ্ট, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এইবার তুলা রাশির আজকের দিন বা এই মাস বা এই সপ্তাহ এটি বিচার করতে গেলে দেখা যাচ্ছে তার শরীর স্বাস্থ্য, তার বিদ্যা, ওই যে বললেন যে শিশুবেলায় হলে মানে শিক্ষাকালীন হলে শিক্ষা, কর্মকালীন হলে কর্ম, বার্ধক্য হলে তার যা চাওয়া পাওয়া থাকে সেগুলো। তো সেই অনুযায়ী আমাদের দেখতে হবে যে আমার রাশি অধিপতি সেই তো মনের কারক, দেহের কারক, বা বিশেষ করে আমরা জানি যে রোগ সৃষ্টিকারী গ্রহ চন্দ্র, তাই তো? স্যার, আর রোগ মুক্তিকারক গ্রহকে রবি। কি? মঙ্গল মঙ্গল রবি। রোগ মুক্তির কারণ। হ্যাঁ, মঙ্গল হ্যাঁ, রবি রবি। দুজনেই, রবি হচ্ছে মুক্তিকারক গ্রহ। তো দেখেন, সৃষ্টিকারী গ্রহ চন্দ্র, আমার কথা হচ্ছে চন্দ্র রোগ সৃষ্টিকারী। কিন্তু তার আগে কি শুক্রের, আমার রাশি অধিপতি শুক্র, ওই যে ভাব বিচারে আমরা কি লিখেছি, তাহলে শুক্র যদি ষষ্ঠে থাকে, তো এখানে সৃষ্টি করার জন্য শুক্রের কি কোনো দায়ভার নেই? আছে কি? আছে স্যার, আছে। আছে স্যার। এইবার আমার সিম্বলটা তুলা রাশি দিয়ে দিল শুক্র, ওই সরি চন্দ্র। চন্দ্র হচ্ছে আমার রাশি লগ্নের দশমপতি, কর্মপতি, সে একাদশে বসে আছে। তাহলে সে জন্মকালীন আমার রাশিতে ছিল তুলায়, আর এখন সে একাদশে বসে আছে, সে হচ্ছে কর্মপতি। তাহলে এই চন্দ্র হতে পারে মনের কারক, রোগ সৃষ্টির কারক। আবার এই চন্দ্রের উপর দিয়েই তো আমরা প্রতিদিন সে নক্ষত্র, প্রথম শুক্রের নক্ষত্র দিয়ে অতিক্রম করছে, পরে রবির নক্ষত্রে আসবে রাত 11টা কত মিনিটে। তাহলে আমাদের এই যে শুক্র আর রবির নক্ষত্রের ভিতর দিয়ে যাবে, তাহলে এই দিনটায় যাওয়ার সময় আমাকে চন্দ্র যদি শুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা শুভ ফল, যদি অশুভ ফল দিয়ে থাকে অশুভ ফল পাবো। প্রত্যেক রাশির ক্ষেত্রে আমরা রাশি অধিপতি হচ্ছে আমি, আমার দেহ, অর্থাৎ আমি। শীতকাল যেমন অনির্বাণ দেব, অনির্বাণ দেব ধরেন যে জ্যাকেট পরেছেন, ধরেন জাপানের শীতও এর কাছে আসতে পারবে না, ধরেন আসতে পারবে না। তো এইবার তুলা রাশির লোক যদি শুক্র তার যদি ধরেন আহ কি বলবো, এখন তো সে তুঙ্গ গৃহে আছে, ধরেন শুক্র তুলা রাশির জন্য কোন ঘরে বসালে সবচেয়ে শক্তিশালী? আহ তুলা রাশির কোথায় বসালে? ধরেন রাশিতে বসালে নিজ গৃহে, অষ্টমে বসালে কোনো লাভ নেই, নিঃস্ত করেও লাভ নেই। আর তুলা রাশির জন্য শুক্রের তো কিছু বলা হয়নি মনে হয়, নাকি?
না স্যার। তুলা লগ্নের জন্য তো আর শুক্রের কথা কিছু বলা হয়নি। না স্যার। তাহলে শুক্রকে ধরেন আপনারা এখানে বসিয়ে দিলেন। তাহলে এবার শুক্র হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি যশ, যশ নয়, সুখ শান্তি সমৃদ্ধির কারক বা ধন ঐশ্বর্যের কারক, সুখ শান্তি সমৃদ্ধির কারক। তাহলে সুখ শান্তি কিন্তু আমার ঘরের মধ্যেই বসে আছে। অনির্বাণ বাবুর মতো সুখ শান্তি গায়ে পেঁচিয়ে রেখেছে, মোটা সুখ শান্তি, ওটা ভেদ করা সহজে সম্ভব নয়। তাহলে এই সুখের কারক গ্রহ হাতেও ধরেন খুব সুন্দর আছে, শুক্রে কোনো ডিস্টার্ব নেই। তাহলে আমার এই শুক্রের সিম্বলটা দিয়েছে চন্দ্র। তাহলে চন্দ্র কি হয়েছে? চন্দ্র শনি রবি বুধ দ্বারা দিষ্ট হয়েছে, চন্দ্র একাদশে আছে। তাহলে এই চন্দ্র সহায়ক চন্দ্র হবে, চন্দ্র শুক্রের নক্ষত্রে আছে, পরবর্তীতে রবির নক্ষত্রে যাবে। তো এটি কি শুক্রকে সহায়তা করবে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে, না স্নেহ প্রীতি ভালোবাসা কেড়ে নিয়ে সুখ শান্তি নষ্ট করবে? এই উত্তর। তাহলে কি স্যার এটা হতে পারে, যেমন শুক্র তো স্যার আমি নিজে রাশিপতি, হ্যাঁ, শুক্র স্যার ষষ্ঠ ভাবে গেছে, বাপ খারাপ পেলো, দুস্থান হ্যাঁ, ভাব পেলো স্যার, রোগের ভাব পেলো, আর রাহুর দ্বারা আবার পীড়িত হইলো। তাহলে স্যার রাহুর দ্বারা পীড়িত হয়ে আমি অসুস্থ হইলাম, কিন্তু আমি যেহেতু তুঙ্গ, আমার শারীরিক বলবীর্য আছে, আমি এই, আর চন্দ্র একাদশে আছে মানে বৃদ্ধির জায়গা স্যার, তার মানে রূপ বৃদ্ধি পেলেও স্যার আমি সেটাকে মানে হজম করতে পারবো স্যার, এবং আমি একটা পর্যায়ে আইসা আমি রোগ থেকে মুক্ত লাভ হবো। কারণ প্রশ্ন তো এটাও করবে, যখন আমাকে ডাইরেক্ট চেম্বারে আসবে, তখন তো প্রশ্ন হবে যে রোগ যে হবে দাদা আমি কি সুস্থ হইব কিনা। তখন তো যেহেতু স্যার শুক্র তুঙ্গস্থ এবং এই চন্দ্র একাদশে আছে, রোগ যেমন বৃদ্ধি করবে, তেমনি রবি পঞ্চমে থেকে তো স্যার রোগ থেকে মুক্তিও দেবে স্যার, এবং নবমে মঙ্গল থেকে সেটাও তো স্যার রোগ থেকে মুক্তি দেবে। আনসারটা কি এইভাবে দিতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই তো ওইভাবে দিতে পারি। এইবার আমাদের শিক্ষার্থীদের ভাবনাগুলো কি, এই ভাবনাগুলো কি আসলে ওনাদের মনের ভিতর এটি গেছে? আসলে ক্লাসটি কিন্তু সহজ, কিন্তু ওনারা ভাবছে যে অনেক কঠিন। স্যার ক্লাসটা ভাবুন আমরা কিভাবে বুঝি আদায় করে নিতে হয় আমি এটি আলোচনা প্রশ্নগুলো করে করে বের করেন ওনাদেরকে যদি বলে বক্স দিচ্ছি আর কি স্যার। প্রায় কিন্তু ধরে ফেলেছে, আপনারা একটু বের করেন। বিরোধ আলোচনা করুন, আর আপনারা যারা আছেন তারা দেখুন কিভাবে প্রশ্ন বের করা যায়, কিভাবে আনসার বের করা যায়, বলুন। আমি যেগুলো বলেছি প্রশ্নগুলো করেছি। যার যে রাশি আছে সেই অনুযায়ী সে প্রশ্ন করুন, করে শিখুন। হ্যাঁ। তখন না কিন্তু আপনারা পরবর্তীতে যে আপনার কাছে আসবে, তাহলে একটা পেলেন আপনার রাশি, এখানে ধরেন যে কয়জন আছে সেই কয়জনের রাশির উত্তর পেয়ে যাচ্ছেন, কিন্তু আবার দেখা যাচ্ছে আপনাদের কাছে পরবর্তীতে আরেকজন আসলো, এবার এসে কিন্তু 12 রাশি পেয়েই যাবে। তো পেয়ে গেলে এটা সুবিধা হচ্ছে, ক্লাস করার সুবিধাটা এই যে এখানে আপনারা যদি কথা বলেন, যদি মুখ খোলেন, তাহলে এক একজনের এক এক রাশি, সেই অনুযায়ী তার কি ফল যাচ্ছে আপনারা সেই অনুযায়ী কিন্তু বলতে পারবেন। মুখ বন্ধ করে বসে থাকলে এইরকম ক্লাস মানে দ্বাদশ ভাবের গ্রহের কারকতা অনেক ক্লাস হয়েছে, হবেও, কিন্তু স্যার আমার কারকতা এখানে একটা ধরতে না বেসিক পারলে প্রশ্ন কিন্তু। আছে স্যার। নেন, সময় দিলাম 10-15 মিনিট। জয়ন্তদা, এখন এই মেষ রাশি পরে বৃষ রাশি আলোচনা করেন। মেষ রাশি গেল, মেষ রাশি থেকে মেষ রাশি তো স্যারে বলে গেল যে একটা এই আয় উপার্জন ভালো হবে। এবার বৃষ রাশিটা বলেন। বৃষ রাশি, এরপরে মিথুন রাশি, কর্কট না রাশি। ওইভাবে না, ওইভাবে না, কেউ না একজন ওইভাবে বলবে, না। তার কেউ আরে একজন তাই রাশি বলুন, তাইলে আমি অথেন্টিক রেজাল্ট আমরা পাবো আর কি। ঠিক আছে। স্যার বিশ। স্যার আমার একটা বেসিক প্রশ্ন এখানে আছে স্যার, বলুন। যে স্যার এই রাশিফলটা তো স্যার মনে করেন মানে সবার ক্ষেত্রে একই বলা হয় স্যার, কিন্তু আমি মনে করি যে স্যার এই রাশিফলটা তো স্যার মানে ব্যক্তির মানে পার্সোনাল যে জন্মছকে স্যার যে গ্রহের শুভ অশুভত্ব আছে স্যার, সেটার উপর এই আপনারা আপনার রাশিফলগুলো স্যার রাশিফল ক্রিয়েট যখন হবে স্যার। বলবেন, এটা একটু রাশিফল যখন দেবাশীষ বাবু আপনার প্রশ্নের আনসার দিচ্ছে, যখন আপনার রাশিফল বলবেন তখন তো ওই 1 লক্ষ বা 1 কোটি মানুষের, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য রাশিফল বলবেন। তো 18 কোটি জন্মছক বিচার করে তো বলতে পারবেন না, তো অ্যাভারেজই বলবেন। আর আপনার কাছে যখন ক্লায়েন্ট আসবে তখন তো এখানে কথা হলোই যে আপনার জন্মছকের
ওই যে রাশির অধিপতি তার অবস্থানটা আপনি দেখে নেবেন, তারপরে বলবেন যে আজকে আপনার এই অবস্থা। আমি কি ক্লিয়ার করতে পারছি? আপনি ক্লিয়ার করতে পারছেন তো স্যার, এখানে কিন্তু বলেন আহ, বলেন আগে আপনি দেখা শেষ গেল করেন। কোন রাশির একাদশী করতেছে আর কিন্তু তার জন্ম থেকে, পার্সোনাল জন্ম থেকে দেখা গেল যে কেতু এমন বসে, আপনিও আপনার এই প্রশ্ন তার ওইভাবে করলে সারাদিনও আনসার পাবেন না। কেউ একজন একটা পড়াশোনার রাশি কোনো যোগ বলুন, নেই কেউ একজন এবং রাশি বলুন, আমি একটা আনসার দিচ্ছি, অনিরুদ্ধের যোগ। সেক্ষেত্রে ধরুন হবে আহ, বৃষ রাশি। মিথুন রাশি বলেন স্যার, মিথুন। মিথুন রাশি। তাইলে মিথুন রাশি আপনার দেবাশী বাবু, আপনি উত্তরটা খুঁজে দেখার দেখুন আপনি পাচ্ছেন কিনা আনসার। যেমন ধরেন একজনের মিথুন রাশি, তাহলে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, ঠিক আছে? হ্যাঁ, অধিপতি বুধ, সে এই মিথুন রাশির অধিপতি বুধ, চন্দ্র হচ্ছে রাশি, আমরা প্রথমে নির্ধারণ করবো চন্দ্র দ্বারা। তাহলে হচ্ছে রাশিপতি, মানে রাশি যে চন্দ্র, সেই চন্দ্র তৃতীয় বসে আছে। তৃতীয় হচ্ছে আমাদের ত্রিসরাই ভাব, আমরা জানি তৃতীয় এবং একাদশ ভাব হচ্ছে ত্রিসরাই ভাব, বিলম্বে ফলদাতা, কঠোর পরিশ্রমের মাধ্যমে বিলম্বে ফলদাতা। আর রাশির অধিপতি যে বুধ, সে বসে আছে কোথায় দেখুন, সপ্তম অষ্টম নবমে ভাগ্যস্থানে বসে আছে, ভাগ্যপতিকে সঙ্গে নিয়ে বসে আছে, এবং তৃতীয় পতি রবিকে যুক্ত হয়ে বসে আছে। তাহলে এই মিথুন রাশি যে জাতক, তার কি হবে? তৃতীয় ভাব থেকে আমরা কি দেখি? ট্রাভেলিং দেখি, ভ্রমণ যাত্রা। তাইলে সে ভ্রমণ যাত্রায় আজকে সফল হবে, তার ভ্রমণ যাত্রা আজকে হবে। এবং এই মিথুন রাশির জাতকের চন্দ্র তৃতীয় ভাব হচ্ছে ছোট ভাই বোন, সে ভাই বোনের সহযোগিতা পাবে, কারণ যেহেতু রাশিপতি নবমে বসে আছে এবং সেই ভাগ্যপতি রবির সহযোগিতা নিয়ে বসে আছে, মানে ঘরে বসে আছে, তাইলে সে আজকে ভাই বোনের সহযোগিতা পাবে। তার জীবনের মানে কোনো একটা চ্যাপ্টার, সেটা শুভ হোক অশুভ হোক, মানে সেটা নিয়ে ধরেন সে ট্রাভেল ফেস করতেছে, সেটা থেকে রিকভারি হওয়ার যে একটা ব্যাপার, আমার সমস্যা আছে, সমস্যা থেকে উত্তরণের যে জায়গা, সেই উত্তরণের জায়গাটা আজকে থেকে সে খুঁজে পাবে। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা যে দৈনিক রাশিফল বলি বা আমরা যে রাশিফল মানে হুরারিটা প্র্যাকটিস করি, সেটা 90 দিন পর্যন্ত, যেদিন আমরা দেখব তার থেকে 90 দিন পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকে। তাহলে আজকে এই মিথুন রাশির যে ফলাফলটা আমরা দেখলাম, যে সে ছোট ভাই বোনের সহযোগিতা পাবে, এবং সে হচ্ছে কি তার ভ্রমণ হবে, ভ্রমণ যাত্রা হবে, এবং তার এই কি বলে রিকভারি হবে, তার অর্থাৎ তার নবম ভাব হচ্ছে ভাগ্য, তার ভাগ্যের জায়গায় একটি রিকভারি হবে। যে সমস্ত বাধাগুলা তার আছে, সে বাধাগুলা দূর হয়ে সে একটা নতুন করে এটা কোনো কিছু পথ খুঁজে পাবে। এই যে তিনটে বিষয় আমি বললাম, এবং এই ছেলেটি যদি মানে এই ব্যক্তি যদি মানে একটা ইয়ে হয় আপনার স্টুডেন্ট হয়, তাহলে স্টুডেন্ট বললে কি হবে, তার তৃতীয় হচ্ছে আমাদের ইচ্ছা শক্তির জায়গা। ইচ্ছা শক্তি মানে চন্দ্রতা, এই যে রাশি চন্দ্র, সেটা কিন্তু তার ইয়েতে মিত্র ক্ষেত্রে বসে আছে। তো মিত্র ক্ষেত্রে বসে থাকলে এই স্টুডেন্টের ইচ্ছা শক্তি জাগ্রত হবে। মানে মা বাবা প্রশ্ন করছে যে আমার ছেলে তো লেখাপড়ায় মনোযোগী না, তাহলে আমরা কি বলবো? ধৈর্য ধরুন, আপনার ছেলে লেখাপড়ায় মনোযোগী হবে, খুব শীঘ্রই তার মনোযোগ বৃদ্ধি পাবে, আজকে থেকেই সেটা শুরু হতে পারে, ঠিক আছে? তারপরে আমরা যদি বয়োবৃদ্ধিতে ধরি, যে এই মানে রাশির অধিপতি বুধ, সে বুধ দগ্ধ আছে, আজকে কিন্তু দগ্ধ আছে। দগ্ধ যেহেতু আছে, কম বেশি মানে সে পীড়িত, দগ্ধ আছে মানে পীড়িত আছে। তো পীড়িত আছে সেই ব্যক্তি সুস্থ হবে কিনা, এই প্রশ্ন করবে। তো এই প্রশ্নের আনসার হচ্ছে সে রিকভারি পাবে। এবার দেখুন আপনারা, মিথুন রাশির যিনি বলছিলেন, কিছুটা কম বেশি মিলছে কিনা সেরকম প্রশ্নটা কে করছিলেন? স্যার হ্যাঁ, মিলছে স্যার। আচ্ছা, তাইলে অন্য কেউ আরেকজন রাশি বলেন। দেবাশিস বাবু, আপনার আনসারটা কি অনেকটা পেয়েছেন? কর্কট রাশি স্যার। স্যার কর্কট রাশি বলেন, জি স্যার, জি কর্কট স্যার। রাশি। কর্কট রাশি নিয়ে একটু বলেন। আচ্ছা, কর্কট রাশি হলে আপনার রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র আহ, চন্দ্র রাশি চন্দ্র বসে আছে আজকে সিংহ রাশিতে, দ্বিতীয় বসে আছে। আমরা দ্বিতীয় ভাব জানি মারক ভাব, কিন্তু দ্বিতীয় ভাব হচ্ছে ধনক ভাব। এই রাশি অধিপতিও কিন্তু চন্দ্র, রাশি যেমন চন্দ্র, রাশির অধিপতিও চন্দ্র। তাইলে সে চন্দ্র দ্বিতীয় বসে আছে, বসে
ভাবপতি রবি দ্বারা দৃষ্ট হচ্ছে, ভাবপতি রবি দ্বারা দৃষ্টি হচ্ছে, সেই সাথে আপনার অষ্টমপতি শনি দৃষ্টি হচ্ছে এবং একাদশপতি বুধ দৃষ্টি হচ্ছে। তার মানে হচ্ছে কি, তার দন আজকে আসতে পারে, দন আজকে আসতে পারে, আসার সম্ভাবনা আছে, যেহেতু একাদশপতি দৃষ্টি হয়েছে এবং রাশির অধিপতি তার মিত্র ক্ষেত্রে বসে আছে, তার আজকে ধন আগমন হবে এবং দ্বিতীয় পতি দৃষ্টি দিচ্ছে। কিন্তু ধন আগমন হলেও তার কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিরকম অসুস্থ হওয়া? দ্বিতীয় ভাব থেকে আমরা দাঁতের পীড়া, মুখের পীড়া, এই ধরনের পীড়া দেখি। যেহেতু একাদশপতি বুধ দৃষ্টি হচ্ছে, একাদশপতি বুধও কিন্তু আমাদের যেমন দাঁতের ব্যথা, মুখের আহ, লালা জড়ার সমস্যা বা মুখে যে আহ, এক ধরনের ঘাটা হয়, এই ধরনের সমস্যা কিন্তু ব্যক্তি ভুগতে পারে। কর্কট রাশির ব্যক্তির কি এটা কারণে কোনো সমস্যা হচ্ছে, মুখে কোনো সমস্যা টমস্যা আছে? জি স্যার। আচ্ছা, তাইলে ওইভাবে যদি আমরা আসলে ওই আহ, এখানে পরিচিত মানুষকে নিয়ে জয়ন্তবাবু যদি আমরা আরেকটা জিনিস ইনক্লুড করে দেন। কারণ হচ্ছে কি, দেখেন কর্কট রাশি, সে রাশি অধিপতি ধনভাবে আছে, আপনি বললেন রবিদৃষ্ট, দ্বাদশপতি বুধদৃষ্ট এবং তৃতীয়পতি বুধদৃষ্ট, তৃতীয় দ্বাদশপতি দৃষ্ট হয়েছে। সেখানে সপ্তম এবং অষ্টমপতি শনিরও দৃষ্টি আছে। তো দৃষ্টি থেকে কি হলো, দৃষ্টি থাকুক, আমরা দেখব তার জীবনে যে ফলাদেশগুলো ঘটার কথা। ধনভাবে চন্দ্র, ধন সম্পদ পাওয়ার কথা। কিন্তু চন্দ্র যদি জন্মকালীন পীড়িত থেকে থাকে আর হাতেও যদি চন্দ্র খারাপ থেকে থাকে, তাহলে ফলটা